তো দুজনই প্রসাদ নিয়ে এসছে। দাদা জাস্ট প্রসাদটা এনে মুখে ঠেকিয়েছে, উইদিন সেকেন্ড বাবা চলে গেল। যেদিন আমরা নাম করে আসলাম তার দুদিন পরে উনি গত হয়ে গেল। 35 বছর এটার জন্ম। সারা শ্যামনগর ঘুরে ঘুরে প্রোগ্রাম হচ্ছে, সেটা যদি ঠাকুর এক জায়গায় বসে, তো এই নিয়ে সবারই চিন্তাধারা। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার শ্যামনগরের শ্রী শ্রী রাম ঠাকুর সেবা সংঘে। আমরা জানবো আজকে এখানকার সম্পাদকের মুখ থেকে এই সেবা সংঘ কী করে স্থাপিত হয়েছিল আর এখানকার কিছু অলৌকিক ঘটনা। কালুবাবু, আপনাকে বাস ভাইবে স্বাগত। আপনি আপনাদের এই শ্রী শ্রী রাম ঠাকুর সেবা সংঘ এর যে একটা ইতিহাস, কি করে আপনারা এটাকে স্থাপনা করলেন বা এর যে একটা ঘটনা আছে, সেটা যদি আপনি আপনাদের দর্শকদের বলেন। নমস্কার, প্রথমে আমি বাস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আমার পরম শ্রীমহী দেহ শ্রী ঠাকুর শ্রী শ্রী রামচন্দ্র দেবের স্মৃতির উদ্দেশ্যে দুটো কথা আপনাদেরকে জানাচ্ছি। ঘটনা হলো, আজ আমাদের এই যে শ্যামনগরের রাম ঠাকুর সংঘটা দেখতে পাচ্ছেন, এই রাম ঠাকুর সেবা সংঘটা অরিজিনালি ছিল রাম ঠাকুর সংঘ শ্যামনগর। আচ্ছা, ঠিক আছে। এটা আমাদের স্থাপিত হয় বাংলা 1397 সালে, ইংরেজি 1989 সালে। তাহলে আজকে হলো 35 বছর এটার জন্ম। এই সংঘটা যখন স্থাপিত হয় তখন আমাদের যারা পূর্বসূত্রীয় তারা এই সংঘটাকে পরিচালনা করতেন। তখন আমাদের সারা শ্যামনগর ঘুরে বিভিন্ন জায়গায় উৎসব অনুষ্ঠান। তখন কি মন্দিরটা এরকমই ছিল? না, তখনও মন্দির হয়নি। আমি আসছি মন্দিরটা কখন হয়েছে। তা এই 35 বছর ধরে ওনারা অনেক চেষ্টা চাবত করেছে যে মন্দিরে একটা জায়গা করে, যে একটা মন্দিরকে ঠাকুরকে এক জায়গায় বসান। তা নাহলে সারা জায়গায় সারা শ্যামনগর ঘুরে ঘুরে প্রোগ্রাম হচ্ছে, সেটা যদি ঠাকুর এক জায়গায় বসে, তো এই নিয়ে সবারই চিন্তাধারা। সবাই সব রকমভাবেই ঘোরাঘুরি করেছে, কোথাও কোনো জায়গা পাওয়া যায়নি। তারপরে যাই হোক, কোনো কারণে এই বাড়ির ভদ্রলোক, আমার পিতা স্বর্গীয় কৃষ্ণমোহন দত্ত, আমার পিতা, উনি এই 500 স্কোয়ার ফিট 20 ফুট বাই 25 ফুট একটা মন্দির স্থাপন করে আমাদের এই রাম ঠাকুর সংঘ শ্যামনগরকে উৎসর্গিত করেছেন। আচ্ছা, তারপর থেকে সেটা ধরুন আজকে নিয়ার অ্যাবাউট 7 বছর, এবছর রানিং 7 বছর এখানেই উৎসব হচ্ছে। আমাদের এই উৎসব হয় পঞ্চম দোলে। তাছাড়া আমাদের বাৎসরিক উৎসব আছে, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, দোল উৎসব। পঞ্চম দোল হলো বাৎসরিক উৎসব। তারপরে আপনার ঠাকুরের জন্মতিথি হলো শুক্লা দশমী, মানে সরস্বতী পুজোর পরে। আর এই বছর না, গত বছর থেকে একটা নতুন সংযোজন হয়েছে, সেটা হলো রথযাত্রা। আগে রথযাত্রাটা আমাদের প্রোগ্রামে ছিল না, গত বছর থেকে এটা চালু হয়েছে। তা এই উৎসবগুলো চালাতে হলে কিভাবে চলবে, কি হবে, তার জন্য যে আমরা মন্দিরটা করে যে সংঘকে দান করেছি, সেই সংঘটা চালাতো তাদের আর্থিক উপার্জনের উপর। আর্থিক উপার্জন মানে আমাদের এতদ অঞ্চলে যত গুরু ভাই বোন আছে তাদের থেকে একটা অনুদান নেওয়া হয়, মাসিক, বাৎসরিক, যে যেরকম দেয়। তার কারণ মন্দিরটা চালাতে হবে, মন্দিরের 3 বেলা ভোগ আছে, তারপরে আপনার পুরোহিত খরচা আছে, ইলেকট্রিক খরচা আছে, এগুলো সব চালাতে হবে। সেই হিসাবে আজকে লোকের থেকে সাহায্য প্রার্থী হয়ে আমরা মন্দিরটা চালাচ্ছি। তা এখন কথা হলো, এই মন্দিরটা যখন চালু হয় তারপরে আমাদের ঠিক হলো যে মন্দিরটার রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, রেজিস্ট্রেশনটা হয়েছে 2022 সালে। ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের 1961 নম্বর S002898 অফ 222-223। তা এই রেজিস্ট্রেশনের ওপরে আমাদের সোসাইটির টোটালি আপনার মানে অ্যাকাউন্টস থেকে শুরু করে সমস্ত কিছু
আমাদের সেট আপ করা আছে এবং এটা এভাবেই চলছে। আপনাদের এই সেবা সঙ্গে এখন টোটাল কতজন মেম্বার আছে? আমাদের এই মুহূর্তে সারা শ্যামনগরে প্রায় 500 মেম্বার আছে এবং এই 500 মেম্বারের দানেই মন্দিরটা চলছে। আমাদের মন্দিরটা আমরা করে দিয়েছি শুধু এই মন্দির কক্ষটা, এটা হলো 25 ফুট বাই 20 ফুট 500 স্কোয়ার ফিট। এরপরে যেটুকুনি ডেভেলপ দেখতে পাচ্ছেন টোটালটাই মন্দির কমিটি করেছে। আজকে পায়খানা বাথরুম করেছে, অফিস করেছে, এই সামনে নাট মন্দিরের জন্য পিলার হয়েছে। আর ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন অফিস ঘরের পাশে আমাদের ভোগের ঘর, হ্যাঁ, এটা একজন তার মার স্মৃতির উদ্দেশ্যে এটা করে দিয়েছে। এরপরে আপনি হয়তো ভেতরে যাননি বা যাবেন, গেলে দেখতে পারবেন এই মুহূর্তে মন্দিরের 50টা চেয়ার, 5টা টেবিল, বাসনপত্র, মানে মোটামুটি বড় উৎসব বাদে প্রতি মাসে আমাদের পূর্ণিমায় উৎসব হয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা শ্রী শ্রী রাম ঠাকুরকেই কেন প্রতিষ্ঠা করতে চাইলেন? রাম ঠাকুরকে প্রতিষ্ঠা করতে চাইলাম এই কারণেই, আজকে আমি ধরেন রাম ঠাকুরের দীক্ষিত, ঠিক আছে, আমার পরিবার রাম ঠাকুরের দীক্ষিত, ঠিক আছে, আশ্রিত, হ্যাঁ, আচ্ছা। তাছাড়া এতদ অঞ্চলে প্রচুর রাম ঠাকুরের ভক্ত আছে, আচ্ছা, এবং সেটাই আমি আপনাকে আগেও বললাম, যেটা সেটাই আমাদের, তাদেরও তো একটা ইচ্ছে হয় যে ঠাকুরকে নিয়ে একদিন আনন্দ করবে, একদম। তো সেই আনন্দ করার দিনটা পঞ্চম দোল তারা ঠিক করেছে। এবং সেই পঞ্চম দোলে সারা শ্যামনগরের বিভিন্ন জায়গায়, ধরেন আপনি একজন আশ্রিতা, উনি একজন আশ্রিতা, ইনি একজন আশ্রিতা, তারা প্রত্যেকে কমিটিকে লিস্ট দিত যে আমার বাড়িতে এবার উৎসব নেব। তার একটা ধার্য ধরা হতো যে সেই টাকা দেবেন, বাকি টাকা কমিটি বেয়ার করবে। তো সেটা বাই সিরিয়াল পড়তো, এবং সেটাও আবার স্ক্রুটিনি করা হতো যে শ্যামনগর স্টেশন থেকে এখানে প্রায় 3 কিলোমিটার, এর মাঝে যদি কেউ হয় তাকে দেওয়া হবে, এইরকমভাবে সব স্ক্রুটিনি করে প্রোগ্রামটা করা হতো। তা এই ঘুরে ঘুরে করার ফাঁকে ফাঁকেই তারা এই জায়গা খুঁজছে যে যদি ঠাকুরকে এক কাটা জায়গায় বসানো যায়, লোকের আনন্দটা করা যাবে। তা যার জন্য আমাদের এই গুরু ভাই বোনেরা পঞ্চম দোলে ঠাকুরের সঙ্গে দোল খেলবে বলে, দোলের দিন আমরা কেউ দোল উৎসব পালন করি না। দোলের দিন কিন্তু এখানে উৎসব হয়, আচ্ছা, কিন্তু দোল উৎসব পালন হয় না। দোল উৎসব পালন হয় পঞ্চম দোলের দিন। আচ্ছা, আর একটা অনুষ্ঠান হয় যেটা, সেটা আমি আপনাদের বলে যাইনি, লুক আউট করে গেছি। আমাদের আরেকটা অনুষ্ঠান হয় বিজয়া সম্মেলনী, সেটা হয় লক্ষ্মী পুজো পরেই যে শনিবারটা পড়বে, সেটা লক্ষ্মী পুজোর পরের দিনও হতে পারে, এক সপ্তাহ পরেও হতে পারে, সেই শনিবার দিন। তার কারণ ওটার একটা নির্দিষ্ট দিন ঠিক না করলে লোকের জানা থাকে না। ওই দিনকে ঠাকুরকে বরণ করতে গেলে সিঁদুর পড়াবে, নিজেরা সিঁদুর মাখবে না। ওই দিনকে এখানে সিঁদুর খেলাখেলি হবে। আচ্ছা, এই দুটো উৎসব আমাদের গুরু ভাই বোনরা খুব আনন্দ করে, এখানটা একটা বেশ জাঁকজমক করে আপনারা ইয়ে করে। এবং আমাদের যে পঞ্চম দোলে উৎসব হয়, সেই পঞ্চম দোলে উৎসবে মানে বলা বাহুল্য, হয়তো শ্যামনগর স্টেশন থেকে অনেকটা দূর, জগদ্দল স্টেশন থেকে অনেকটা দূর, কিন্তু লোকের সমাগম হয় প্রচুর, প্রচুর লোকের সমাগম। যার জন্য এই যে রোডটা দেখছেন, এই রোড তখন বন্ধ থাকে, পুলিশ ট্রাফিক থেকেই রোডটা ক্লোজ করে দিয়ে যায়। আর তাদের যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়, একদিন দুদিন যদি থাকবার জন্য তাদের ব্যবস্থা করা হয়। আর প্রসাদ তো অঢেল, প্রসাদের কোনো ব্যাপার নেই। এবং প্রসাদ যারা বাড়িতে নিয়ে যেতে চায় তাদেরকেও প্রসাদ দেওয়া হয় ওই দিনকের জন্য। তাছাড়া প্রত্যেক পূর্ণিমাতে আমাদের ভোগ আছে, সত্যনারায়ণ আছে, সেটা প্রত্যেকেই যারা আসবে, তখন হয়তো অত লোক হয় না, 50, 100, 150 লোক হয়, যেটাই হয়, তারা প্রত্যেকে প্রসাদ পায়। সন্ধ্যেবেলা সত্যনারায়ণ, আমাদের বলতে নেই ঠাকুরের সত্যনারায়ণের প্রসাদ, অনেকে অনেক জায়গায় প্রসাদ নিয়েছে, আমাদের ঠাকুরের প্রসাদ মানে অমৃত তুল্য বললে মানে ভুল হবে, তার থেকেও বেশি কিছু। যার জন্য অনেকেই আসে যে রাম ঠাকুরের একটু সিন্নি নেব, এটা অনেকেই করে। তা যাই হোক, আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনাদের এই শ্রী শ্রী রাম ঠাকুরের সেবা সংঘ কোনো সামাজিক কার্যকলাপের সাথে? সেটাও বলছি আমি। আচ্ছা, আমরা যেমন গত করোনাতে আমরা প্রায় 235 জন হবে, তাই না, 235 জনকে আমরা মানে একটা প্যাকেট করে তাদের খাওয়ারের ব্যবস্থা করেছি, ড্রাই। সেটা আপনার চাল, ডাল, তেল, নুন, লঙ্কা, ফোড়ন,
তারপরে এই সমস্ত যাবতীয় জিনিস দিয়ে চিনি থেকে শুরু করে সমস্ত মানে কিছু দিয়ে- অসহায় হ্যাঁ, কথা বলছি। যারা একদম অসহায়, যাদের বাড়িতে লোক যেতে পারে না, যাদের করোনা হয়েছে তাদের বাড়িতে লোক নেই, তাদেরকে আমরা খাবার পৌঁছে দিয়েছি, বাহ। তাদেরকে মেডিসিনের ব্যবস্থা করেছি, সেরকমগুলো আমরা করি। মানে এখনো যদি ধরুন কেউ আপনাদের কাছে এসে কোনো সাহায্য চায়, সেটা আপনারা এখনো করেন? আমরা কমিটি বিচার করে যদি মনে করি যে সাহায্য দেওয়ার মতন, নিশ্চয়ই দেই। তারপরে আমাদের ধরুন বাৎসরিক উৎসব প্লাস সারা বছর যত কাপড় চোপড় পরে সেগুলো তো আমরা কেউ রাখি না, ওগুলো ওই বছরে একদিন আমরা মানে পুজোর আগে হোক পুজোর পরে হোক ওটা আমরা কিছু কিছু লোক বেছে বেছে গরিব দেখে তাদেরকে ওগুলো সব দান করে দিই। আলমারি ভরে যায় আমাদের কাপড়ে, আচ্ছা, ওইগুলো আবার ওই সময় খালি করে দিই। এগুলো আমাদের অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তাছাড়া আমরা আরেকটা কাজের মধ্যে লিপ্ত, সেটা হলো যে আমাদের যে উৎসব হয় বড় উৎসব বাদে আমাদের কিন্তু মাইক সেট আছে, মাইক সেট করা আছে। পূর্ণিমা অনুষ্ঠানে মাইক বাজে, আমাদের রেগুলার কিন্তু মাইক বাজে না, কেননা আমরা লোককে ডিস্টার্ব করার পক্ষপাতী না। ঠাকুর চিরকালই বলেছেন যে প্রচারের দরকার নেই, প্রচার এমনি হবে। ঠিক ঠিক। ভালো লোকের প্রচারের দরকার হয় না। তা সেই হিসাবে যে আমাদের প্রচারের কোনো দরকার নেই। আপনি দেখুন আমাদের মাইক সেট করা আছে, সব বক্স ফক্স সবই আছে, কিন্তু আমরা ব্যবহার করি না। পূর্ণিমার দিন ব্যবহার করি, তাও পরীক্ষা থাকলে। এবার পরীক্ষা ছিল, মাধ্যমিকের টেস্ট চলছিল, এবার পূর্ণিমাতে মাইক চালাই। আপনারা বন্ধ রেখে? হ্যাঁ, উৎসবের সময় ম্যাক্সিমাম উৎসবের সময় উচ্চ মাধ্যমিকটা চলে, তো সেই সময় আমরা কি করি, শুধু এই জায়গাটায় বক্স চালাই, কারণ পাবলিককে ডিস্টার্ব করার মধ্যে আমাদের কোনো মনোবৃত্তি নেই, যার জন্য আমরা পাবলিক ফ্যাসিলিটি খুব পাই। আচ্ছা, এখানে ধরুন আপনাদের লোকাল লোক তো আসছেনই, এবার দূর দূরান্ত থেকে যদি লোক এখানে আসতে চায়, কলকাতা থেকে বা যে কোনো প্রান্ত থেকে, তারা আসবেন কি করে? হ্যাঁ, সেটা আমাদের মানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, তাও মোটামুটি আমরা সবাইকে, ফেসবুকে আপনাদের যে সোশ্যাল মিডিয়ার যে একটা অ্যাড্রেস আছে ঠাকুরের, সেটা কি অ্যাড্রেসে আছে? সেটা আমাদের এই একদম একদম প্রপার এই অ্যাড্রেসে সিসি রাম ঠাকুর সেবা সংঘ। আচ্ছা, কিভাবে আসবে সেটাও দেওয়া আছে। এবং আমরা উৎসবের সময় যে হ্যান্ডবিল করি তাতেও পরিষ্কার লেখা থাকে মণ্ডলপাড়া, এদিকে মণ্ডলপাড়া, আচ্ছা, এদিকে জগদ্দল স্টেশন, ওইদিকে সামনে স্টেশন। আচ্ছা, এখান থেকে যে যেখান থেকে আসুক, এসে অটোতে বা টোটোতে নেহেরু মার্কেট অথবা 26 নম্বর রেলগেট নামবে, নেমে ঠিক উত্তর দিকে 3-4 মিনিট হাঁটা পথে ডান দিকে বুদ্ধ মন্দিরের পেছনে রাম ঠাকুর মন্দির। এখন মোটামুটি যা পপুলার হয়েছে, ওই অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে বললে হবে যে বড়ুয়াপাড়া রাম ঠাকুর মন্দির যাব, চলে আসবে। আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে যে 333 পূর্ব কাপ্তেপাড়া রোড, আতপুর নতুনপল্লী, শ্যামনগর, উত্তর 24 পরগনা, পিনকোড 743127। ঠিক আছে, ঠিক আছে। এবার যেটা আমাদের মূল বলার সেটা হলো আমাদের এখানে দীক্ষারও ব্যবস্থা হয়। আচ্ছা, যেমন 22 সালে, তাই তো 22 সালে পঞ্চম দোলের দিন আমাদের মহন্ত মহারাজ শ্রী কালীপদ ভট্টাচার্য উনি এসে আমাদের এখানে দীক্ষা দিয়েছেন। প্রায় 450 লোক, 470 জন লোক দীক্ষা নিয়েছে। এবং এই বছরও হয়তো যেহেতু একটা গণ্ডগোল চলছে বাংলাদেশে, তো সেই হিসেবে এখন পর্যন্ত ওনার কাছে কোনো অ্যাসুরেন্স পাওয়া যায়নি, কিন্তু উনি একটা আশ্বাস দিয়েছেন যে যদি আমি সুযোগ পাই তাহলে শ্যামনগর মন্দিরে আসব এবং দীক্ষা দেব। সেটা যদি হয় আমরা নিশ্চয়ই ইউটিউবে, হোয়াটসঅ্যাপে সব মানে স্প্রেড আউট করে দেবো। আচ্ছা, আমাদের অফ দ্য ক্যামেরা জয়ন্তবাবুর থেকে আমি যেটা শুনলাম যে আপনারা ধরুন কারো বাড়ির কিছু অনুষ্ঠান এখানে, তার বাৎসরিক অনুষ্ঠান এখানে করতে চায়, সেটাও নাকি আপনারা ইয়ে করেন, প্রোভাইড করেন, তো সেটা কিভাবে করেন সেটা একটু বলেন। এবার এখানে একটা কথা হলো যে আমাদের মন্দিরে যদি কেউ মনে করে যে তার বাৎসরিক অনুষ্ঠান বা কোনো একটা অনুষ্ঠান করবে ঠাকুরের সামনে, সেটা জন্মদিন হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, তা উইদাউট পুরোহিত মানে পুরোহিত বাদে, আচ্ছা, পুরোহিতের ব্যাপারটা আমরা নেই না কেন, যে আমাদের পুরোহিতের কাজ সবার সব রকম তো পছন্দ হয় না, অর্থাৎ ঠাকুরের কাছে ভোগ পড়বে, এটাই আমাদের পুরোহিত। ঠাকুরের সামনে ভোগ পড়বে, নাম কীর্তন সব হবে। এবার উনি যে কজন লোক নিমন্ত্রিত করবে, প্লাস আমাদের যা গুরু ভাই বোন আছে উনি যে কজন বলবে আর কি, সেইটার অ্যারেঞ্জমেন্ট আমরা করি। তার জন্য যা খরচা হয় সেই খরচাটা টোটাল উনি দেয়, দেওয়ার পরে মন্দিরের জন্য কিছু দেয় ডোনেশন পারপাস। এইভাবে আমাদের প্রোগ্রামগুলো হয়। ঠিক আছে। তা এতে আমাদের কিছু কিছু সুবিধা হয় কি,
যে মন্দিরের একটা আয় হলো, প্লাস প্রচারটা আরও বাড়তে থাকলো। ঠিক ঠিক। তার কারণ তারা যারা অনুষ্ঠান করে তারা তো সবাই আমাদের গুরু ভাই বোন না, তো তারা বিভিন্ন লোককে বলবে, তো তারা এসে দেখবে যে না, রাম ঠাকুর মন্দির শ্যামনগরে গেছিলাম, প্রসাদ ভালো, তাদের অ্যারেঞ্জমেন্টও ভালো। এই কারণে এই জিনিসটা আমরা চালু রেখেছি। আর আমাদের যাদবপুর আশ্রমে যেটা হয় সেটা একদম মানে আপনার শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু করে তারপরে প্রসাদের ব্যবস্থা, কুপন সিস্টেম, ওটা আলাদা কোনো সিস্টেম না। তা আমাদেরটা আবার পুরো অন্যরকম। এইভাবেই আমরা আমাদের প্রোগ্রামটা করি। আচ্ছা, আরেকটা কথায় আসি। ধরুন এখানে যদি কোনো শিষ্য আপনাদের বা কোনো যারা আছেন তারা যদি আপনাদের এই সেবা সঙ্গে কিছু দান করতে চান, আপনাদের কি কোনো দানের অ্যাকাউন্ট নাম্বার? হ্যাঁ, আমাদের সঙ্গের নামে অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, সেটা যদি আপনি ক্যামেরার সামনে একটু বলেন। আচ্ছা, আমাদের শ্যামনগর রাম ঠাকুর সঙ্গের অ্যাকাউন্টের ডিটেলসটা আমি বলছি। শ্যামনগর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা সংঘ, SBI নেহরু মার্কেট ব্রাঞ্চ। নাম্বারটা হলো 4609224161 আবার নাম্বারটা বলছি 4609224161 SBI নেহরু মার্কেট ব্রাঞ্চ। এত বছর আপনাদের এই মন্দির অতিক্রান্ত, আপনাদের নানান ধরনের অনুষ্ঠান এখানে হয়, তো কোনো সময় আপনারা ঠাকুরের কি কৃপা হয়েছে আপনাদের এখানে? না, আমাদের ঠাকুরের কোনো কৃপা আমরা এখনো পাইনি। তবে আমার মা বাবা ঠাকুরের থেকে ডাইরেক্ট দীক্ষিত, আমার মা বাবা ঠাকুরের থেকেই দীক্ষা নিয়েছেন। আর মন্দিরে যখন অনুষ্ঠান হয়, কীর্তন চলে, তখন কোনো কোনো সময়, সব সময় না, কোনো কোনো সময় হয়তো কেউ ভরে পড়ে, 2-4 মিনিট থাকে, তো তার মধ্যে যারা জানে তারা চেষ্টা করে ওনার কানে কানে গিয়ে কিছু শুনবার বা কিছু জানবার। এইটুকুনি আমাদের মন্দিরে 3-4 বার হয়েছে। এরকম? হ্যাঁ, তার মধ্যে একজন উপকারও পেয়েছে। যেমন সে বলেছিল যে তার বাড়িতে তার মেয়ের বিয়ে হচ্ছে না বা কিছু এরকম একটা বলেছে, বলছে তোর মেয়ের বিয়ে 15 দিনের মধ্যে হবে, তুই টেরও পাবি না। ঠিক তাই, 10 থেকে 12 দিনের মধ্যে তার মেয়ের বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরকম ঘটনা এখানে আছে। আমি আমার বাড়ির একটা ছোট্ট অলৌকিক ঘটনা বলছি ঠাকুর সম্বন্ধে। আমার বাবা তো ঠাকুরের থেকে ডাইরেক্ট দীক্ষিতেও। তা আমার বাবা অসুস্থ হয়েছেন, 1 মাস হসপিটালে ভর্তি ছিলেন। ঠিক 1 মাস পরে বাড়িতে এসেছেন। ডাক্তাররা বলেছে যে আপনারা বাড়ি নিয়ে যান, যে কদিন থাকবে উনি বাড়িতে আপনাদের সবার সামনে থাক। তো 1 মাস পরে বাবা অসুস্থ তো বাড়ছে, বেডসোল হয়ে গেছে, তো বিভিন্ন লোকে দেখতে আসছে। তার মধ্যে একজন আমার দাদাকে ডেকে বলেছে যে একটা কাজ করো, একটা প্রায়শ্চিত্ত করো। কথাটা আমি শুনেছি, আমাকে বলেনি। তা আমি পরে দাদাকে বললাম, কিরে কী বললো রে? বলে প্রায়শ্চিত্ত করতে বলেছে। আমি জিজ্ঞাসা ছিলাম কত কী খরচা। বললাম ওই প্রায়শ্চিত্ত করতে হলে ওনাকে করতে বল, আমাদের করতে হবে না। তখন আমি ওই কথার থেকে একটা কথা কালেক্ট করলাম যে বাবার তাহলে কিছু পাওনা বাকি আছে ঠাকুরের থেকে। কি পাবে? আমাদের সবার ভাই বোনদের বিয়ে হয়ে গেছে, বোনের ঘরে মেয়ে হয়েছে, তার বিয়ে হয়ে গেছে, তার বাচ্চা কাচ্চা দেখে নিচ্ছে, আর কি পাওনা আছে? তখন হঠাৎ খেয়াল পড়লো যে আর 2 দিন পরে 13ই ফাল্গুন যাদবপুরের বড় উৎসব। আর বাবা প্রতি বছর যাদবপুরের উৎসবে যাবেই যাবে, তার মধ্যে কোনো রকম ভুল নেই। ঝড় জল বৃষ্টি যায়, একবার জ্বর প্রচণ্ড কাঁপছে, তার মধ্যেও চলে গেছে। আমরা কত বকাবকি, কোনো কথা নেই, আশ্রম চলে গেছে। তখন আমি কি করলাম, দাদাকে বললাম তুই কি কালকে একটু আশ্রমে যাবি? বলছে না, মনে হয় আমার হবে না। তা আমি আর দাদাকে ভেঙে কিছু বলিনি। তারপরে আমি কি করলাম, আমাদেরই এক বন্ধুবান্ধব, তাকে বললাম তুই আজ আশ্রম যাবি না? বলছে হ্যাঁ। তাহলে গেলে পরে ওখান থেকে একটু প্রসাদ নিয়ে তুই যত তাড়াতাড়ি পারিস আমার বাড়িতে আসিস। তা বলতে নাই, ঠাকুর কৃপা করেছে, আমার দাদাকেও আশ্রমে পাঠিয়েছে, ওকেও আশ্রমে পাঠিয়েছে। তো দুজনই প্রসাদ নিয়ে এসছে। দাদা জাস্ট প্রসাদটা এনে মুখে ঠেকিয়েছে, উইদিন সেকেন্ড বাবা চলে গেল। তো এর থেকে আর অলৌকিক কি চাই আমরা? এটা তো একদম প্রত্যক্ষ। ওই প্রসাদটা গ্রহণ করবার জন্যই উনি, হ্যাঁ, ওনার আকাঙ্ক্ষা ওইটাই ছিল যে একটা যদি আমি ওনার একটু যদি পাই। বুঝতে পারি, যেহেতু প্রতি বছর উৎসবে যেত, সেই জন্য ও যেতে পারছে না, ওই মনে ওই আশাটা। অশেষ ধন্যবাদ আপনাকে। নমস্কার,
জয়রাম, জয় গোবিন্দ। আমরা শ্রী শ্রী রাম ঠাকুর সেবা সংঘের আরেকজন সদস্য শ্রী জয়ন্ত বাবুকে আমাদের সাথে পেয়েছি। ওনার থেকে এই মন্দিরের আরও কিছু ঘটনা আমরা শুনব। যেরকম এই যে মন্দির আমরা যে রয়েছি, আমি শুধু আমাদের গুরু ভাই বলে বলছি না, আমাদের গুরু ভাই ছাড়াও যদি আমাদের মন্দিরে কেউ এসে বলে যে আমি অসহায়, আমাদের কিছু আপনারা সাহায্য করুন, আমরা করি সবসময় যে কমিটিতেই করতে হবে এমন কোনো কথা নেই। আমরা 5 জন 7 জন আছি, যে যা পারলাম দিয়ে তাকে সহযোগিতা করলাম। আমাদের ভক্তরা যারা আছে তারা তো আছেই। এবার কোনো ভক্ত হয়তো অসুস্থ হয়েছে, খবর পেলাম, গেলাম, যা যতটা করণীয় আমরা মন্দির থেকে করি। মন্দির ওই যে বললাম, মন্দির থেকে না করলেও কিছু কিছু আমরা আছে আমাদের ভিতরে, তারা সহযোগিতা করে যে ঠিক আছে। হ্যাঁ, এবার কী হয়েছে, এইবার দেখা গেলো কেউ অসুস্থ, খুব অসুস্থ, আমি হয়তো গিয়ে তাকে প্রস্তাব দিলাম যে দিদি ভাই, উনি হয়তো ঠাকুরের নাম শোনার জন্যই উনি এখন আটকা পড়ে আছে, আপনি একটা ঠাকুরের নাম দিন। আপনাকে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি, যেমন কালুবাবু বললেন যে 35 বছর ধরে আপনারা একটা মন্দিরকে স্থাপনা করবার জন্য অনেকটা স্ট্রাগল করেছে। তো তখনকার সময় যারা ছিলেন, আপনি অফ দ্য ক্যামেরা বললেন তাদের মধ্যে অর্ধেকজন এখন নেই, তারা গত হয়ে গেছে। ওই সময় আপনারা মানে কতটা মানে স্ট্রাগল করেছিলেন? একটা স্ট্রাগল করার জন্য আমরা অনেকটা করেছি। তখনও আমরা এই যে নাম, যার বাড়িতেই নাম করতাম, কিছু না কিছু অর্থ আমাদের দিত। আচ্ছা, আজকে জমি স্টার্টিংটাই বলেছি, তাহলে স্টার্টিংটা আমরা 500 টাকা দিয়ে করেছি। 500 টাকা দিয়ে স্টার্টিং করেছি, এবং ওটা করতে 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 বেশ কিছুদিন আমরা বাইরে প্রোগ্রাম করতাম। বাইরে কীরকম প্রোগ্রাম করতাম, আপনি আজকে চাইলে আপনি আজকেই পাবেন না। আপনি যদি বলেন না এই বছর আমার বাড়িতে হবে না, তার কারণ আপনার আগে আরও লাইন আছে, পর একটা সিরিয়ালভাবে চলে আসতো। ঠিক আছে, অর্থের ব্যাপারটা তো কালুদা বলেই গেলেন। ঠিক আছে, এইভাবে আমরা এই জায়গা ওই জায়গা এরকম করে করেছি। তো যাই হোক, আমাদের এই কমিটিটা হয়ে যাওয়ার পরে এটা আমরা অনেক জায়গার থেকে বাইরের প্রোগ্রামও আমরা করি। আচ্ছা, আমরা বাইরের প্রোগ্রামও করি, আমি বোম্বে নাসিকে প্রোগ্রাম করে এসেছি। ঠিক আছে, এরকম বাইরে যাই, রানাঘাট ফানাঘাট এসব জায়গায় আমরা যাই। আমাদের যদি কেউ ডাকে, আমরা কাউকে বেমুখ করি না। বুঝতে পেরেছি, আমরা কাউকে বেমুখ করি না, চেষ্টা করি যাওয়ার জন্য, এখানে উপস্থিত থাকার জন্য। ঠিক আছে, এইভাবেই আমাদের সংঘটা চলছে এখন পর্যন্ত। পরবর্তীকালে কি হবে ঠাকুর জানে। না, উনি সেটা ওনার। আচ্ছা, আপনি অফ দ্য ক্যামেরা একটা ঘটনা বলছিলেন যে এখানকারই আশেপাশের কেউ একজন খুব অসুস্থ আছিলেন, তারপরে তার আপনাকে ডাকে বা আপনি যান তার বাড়িতে, সেই ঘটনাটা যদি। ওই বিছানায় ভুগছে, অনেকদিন, দীর্ঘদিন বিছানায় ভুগছে। সে আমার গুরু ভাই এবং গুরু বোন দুজনই। তো অনেক দিন বিছানা সজ্জা, আমরা যেতাম, দেখতাম, মানে কেউ আর বলতে পারতো না যে ঠাকুরের জন্য উনি হয়তো আটকে গেছে নামের জন্য। কিন্তু পরবর্তীকালে আমি এই ঘটনাটা গিয়ে বললাম যে দিদি, যদি মনে না কিছু করেন, এই অসুস্থতার ভিতরে আমার বলাটা ঠিক হবে না, তা আমার মন যেন কেন বলছে যেন উনি নামের জন্য আটকে পড়ে আছে। আপনি না পারেন, আমরা সহযোগিতা করে সবাই মিলে দিয়ে বাড়িতে একটু নাম দিই। তা আমাদের গুরুচক্র বলে একটা জিনিস হয়। ঠিক আছে, গুরুচক্র, তাতে দেখা গেল যেদিন আমরা নাম করে আসলাম তার 2 দিন পরে উনি গত হয়ে গেল। ওই জন্য আমার গা এখনও কাটা দিয়ে যাচ্ছে। এরকম অনেক জায়গায় আমরা করেছি, এবং এইভাবেই তারা গেছে, ঠাকুরের নাম পেয়ে গেছে। তো ঠাকুরের অলৌকিক নাই এই কথাটা বলাটা ঠিক। ঠাকুরের অলৌকিক মহিমা অনেক অনেক আছে। অনেক। নমস্কার। জয় রাম। জয় রাম।